আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। উপদেষ্টা পরিষদের বৈঠক প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন বলল রেজওয়ানা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আমুসহ 41 জনের বিরুদ্ধে মামলা এফআইআরের নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে বোমা তৈরির সরঞ্জাম সহ 2 জঙ্গি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। উপদেষ্টা পরিষদের বৈঠক প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন বলল রেজওয়ানা। অন্তর্বর্তী সরকারের পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত বলেও জানান তিনি। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে একে সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। গত বুধবার দেশের 6টি সেক্টরে সংস্কার নিয়ে 6টি কমিশন গঠনের বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, এই কমিশনগুলো কার্যপরিধি এখনও ঠিক করা হয়নি, তারা প্রাথমিকভাবে কাজ শুরু করবে। সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিশনগুলোতে সচিবকে সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলন শীর্ষ টার্ম অফ কন্ডিশন ঠিক করা হবে। কমিশনগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা করে অন্যান্য সদস্যদের ঠিক করা হবে। আশা করি কর্মপরিধি ঠিক করতে 2 থেকে 3 সপ্তাহ লাগবে। আমরা আশা করেছি 3 মাসের মধ্যে কমিশনগুলো তাদের প্রতিবেদন দিতে পারবেন। এরশাদ সরকারের সময় এই ধরনের কমিশন করা হয়েছিল, কিন্তু ওই কমিশনের প্রতিবেদনের আলোর মুখ দেখেনি। এবার সেটা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রেজওয়ানা বলেছেন, এরশাদ সাহেবের সময় আর এবারের বাস্তবতাটা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। এই সরকার হলো একটি গণ অভ্যুত্থানের ফল, কিন্তু এই প্রতিবাদ আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে রাজনৈতিক ঐক্য, এটার সপক্ষে আমরা কতটা গড়ে তুলতে পারি তার উপর। এই জন্য সংস্কারের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মতবাদ চাচ্ছি, আর রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চিত এই উপলব্ধি আসছে। তিনি বলেছেন, এরশাদ সরকার করে যেতে পারেনি, তার ফল কি হয়েছে এটা রাজনৈতিক দলগুলো দেখেছে, তারাও কোনো সংস্কার করেনি। এর ফল কি হয়েছে সেটাও 5 আগস্ট জাতি দেখেছে। কোনো রাজনৈতিক দল নিশ্চিত অজনপ্রিয় হয়ে আবার এরকম ফলাফল দেখতে চায় না। এজন্য প্রথম থেকেই আমরা মত বিনিময় তাদের অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব, ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতানৈক্য গড়ে সংস্কারের বিশেষ উদ্দিষ্ট অঙ্গীকার ও কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনীয় এনে তারপর আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে আগের সংস্কার ও পরে নির্বাচন যেতে চাই। আমি মনে করি আজকের দিন বাস্তবতাটা ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। আরেক প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করেছেন। বিমানবন্দরে এলাকা থেকে ব্যাটারি চালিত যান চলে গেছে, এ বিষয়ে অভিযান চলছে। পুলিশে ফিরেছে, একটা মনোবল ও সংযোগের যেটুকু ঘাটতি ছিল সেটাও অনেকটা চলে গেছে। আসলে আমাদেরকে তো অনেক দিন মনোযোগ দিতে হচ্ছে। আজকের এখানে শ্রমিক আন্দোলনের, কালকে ওখানে আরেক আন্দোলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, পাচারকৃত টাকা তথ্য প্রকাশ করা হবে। লোডশেডিং এর অভিযোগ পাচ্ছি, মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা করা হচ্ছে। পাওনা পরিশোধ করার বিষয়ে কাজ করেছি। শ্রমিক অসন্তুষ্ট দ্রুত নিয়ন্ত্রণ আসবে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, শ্রমিকদের অসন্তুষ্ট নিয়ে প্রতিদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো উপদেষ্টারা বসতে। গতকাল আমরা বসেছিলাম, সেখানে 6 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে বসে থাকা অবস্থায় একটি বড় কোম্পানি বেতন দিতে না পারার কারণে সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। সে সময় আমরা বাংলাদেশি ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলে 79 কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়। এতে সেই প্যালেটের 40,000 শ্রমিক বেতন পরিশোধ করা হয়েছে। আজ সেজন্য শ্রমিক অসন্তুষ্ট কমে আছে। তিনি বলেছেন, এরপরও আমরা খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেছি। যেসব সমস্যা আছে সেগুলো আমরা সমাধানের জন্য একটি পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে। এই কমিটির শ্রম ভবনে বসবে। আমরা শ্রমিক ভাইদের আহ্বান জানাবো, যে কোনো অভিযোগ যেগুলো নিষ্পত্তিযোগ্য তারা শ্রম আইনের মধ্যে সমাধান করতে পারবেন, সেগুলো সেখানে দেওয়ার জন্য বলছি। উপদেষ্টা আসিফ মাহমুদ
মাহমুদ বলেছেন, কমিটিদের শ্রমিক নেতারা আছেন, মালিক পক্ষ আছেন এবং সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী আছেন যারা শ্রম আইন নিয়ে কাজ করেন। তাদের কাছে অভিযোগগুলো দিলেও আমরা দ্রুততম সময়ের মধ্যে যাতে এগুলো সমাধান করতে পারি সেজন্য মূলত আমাদের বর্তমান যে কমিটি তার বাইরে গিয়ে একটি রিভিউ কমিটি করে দেব। আশা করি দ্রুত সময়ের মধ্যে যে শ্রমিক অসন্তুষ্ট আছে সেটা নিয়ন্ত্রণ আসবে, শ্রমিকদের যেসব সমস্যা আছে সেগুলো সমাধান দিতে পারবো। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। জার্মানিদের বার্লিনে এক সংবাদ সম্মেলনে তাকে এই প্রশ্ন করা হয়। দ্য ইকোনমিক টাইমসের বুধবারের এক প্রতিবেদনের তথ্যটি জানা গেছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা। তখন থেকে তিনি সেখানে অবস্থান করেছেন। এদিকে বাংলাদেশের ছাত্র জনতার হত্যা সহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, চলছে তদন্ত। পরিস্থিতির সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের সদর্পণের দাবি উঠেছে। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উদ্বৃত্ত টেনে এই বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে জয়শঙ্কর স্পষ্ট তথ্য না দিয়ে সাংবাদিককে থামিয়ে দেন। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার পরিবর্তন হয়েছে, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা কূটনৈতিক চ্যালেঞ্জে কাজ করে কোনো মিডিয়া কি রিপোর্ট ছাপানো হলো তার ভিত্তিতে কাজ করা জরুরি নয়। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া সরকার এবং সরকারের বাইরে থাকা বিভিন্ন জন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য করেছেন। চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেছেন, সম্ভাব্য প্রধান অপরাধী দেশ থেকে পালিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া আমরা শুরু করব। বাংলাদেশের সঙ্গে ভারতের অপরাধী প্রত্যর্পণ চুক্তি সম্পাদিত হয়েছে 2013 সালে। শেখ হাসিনা সরকারের সময় এই চুক্তিটি হয়েছিল। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন মনে করি, অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে। সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব। আমসহ 41 জনের বিরুদ্ধে মামলা, এফআইআরের নির্দেশ। ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু সহ 41 জনের নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এতে মামলাটি এজাহার হিসাবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনার মাহমুদ জুয়েল নামে বিএনপির এক নেতা বাদী হয়ে এই মামলা করেন। আদালতে বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান ঝালকাঠি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্ব শূন্য করার অসৎ উদ্দেশ্য আমির হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী 2022 সালে 7 আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তার গাড়ি ভাঙচুর এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য আসামিরা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় পথচারীরা বোমার স্পষ্ট আঘাত প্রাপ্ত হন। এই ঘটনায় আমির হোসেন আমু সহ 41 জনের নামে মামলা করা হয়। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এতদিন মামলা করতে পারেনি। আসামিরা আমার ভাই সহ বিএনপি নেতাদের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় আমার ভাই সহ অসংখ্য নেতাকর্মী আহত হন। ঝালকাঠি থানার ওসি শহীদুল ইসলাম বলেছেন, মামলার কাগজ এখনো হাতে পায়নি, হাতে পেলে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।